সবাইকে নমস্কার। আগরতলা পুর নিগম এলাকা যে 43 নম্বর ওয়ার্ডের ঋষি কলোনিস্থিত যে পুকুরের সংস্কার সাধন ও সৌন্দর্যায়ন আজকে আমরা এটা ইনঅগ্রেট করলাম। আমার মনে আছে 2024-এর মার্চে এখানে তার ফাউন্ডেশন লে করতে আমি এসেছিলাম। তখন যে অবস্থা এখানে দেখেছিলাম, তো ভাবছিলাম যে এটা আজকের যে অবস্থা হয়েছে সেটা এরকম একটা চিন্তা ভাবনা করে সেটা সম্ভব হবে কিনা। এবং আজকে এখানে এসে দেখলাম যেরকম কথা সেরকমই কাজ এবং সময় মতো যে কাজটা হলো। এবং এই ঋষি কলোনিতে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। উনি বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এই এলাকার যিনি কর্পোরেটর শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়। ওনাকে আমি ধন্যবাদ দেব। গত পরশুদিন ওনার যে পিতৃদেবের প্রয়াণ হয়েছে, তারপরেও উনি আজকে এখানে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাউথ জোনাল চেয়ারপারসন শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়। এখানে সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে শ্রী মিলিন্দ রাম থেকে। এখানে উপস্থিত শ্রীমতী মেঘা জৈন, ডাইরেক্টর ইউডিডি। তাছাড়া শ্রী মিহির গোপ, এডিশনাল কমিশনার এএমসির, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। বিশিষ্ট সমাজসেবী শ্রী অসীম ভট্টাচার্য, স্বপ্না দাস মহোদয়া। তাছাড়া আমার সামনে এখানে যারা অন্যান্য সম্মানিত কর্পোরেটরগণ, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জোনাল চেয়ারম্যান যারা আছেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা, বিভিন্ন দিকে ওনাদের বিভিন্ন কাজের রূপে ওনাদের পরিচয়, এখানে এলাকাবাসী যাদের কারণে আজকের এই অনুষ্ঠান, এবং আমার মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আমার আন্তরিকভাবে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আমরা খুশি আজকে এখানে এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরে, এবং সময়ে সে কাজটা হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে অত্যন্ত ভালো লাগে যখন বাইরের থেকে গত 2-3 দিন আগে আপনারা সবাই দেখেছেন যে মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন এবং হিন্দির প্রচার প্রসার এবং স্থানীয় ভাষাকে কিভাবে প্যারালালি উন্নয়ন করা যায়, কিভাবে তার সম্মান দেওয়া যায় এবং তার যে কৃষ্টি সংস্কৃতি সে কিভাবে বজায় রাখা যায়। সারা ভারতবর্ষে নর্থ ইস্টার্ন জোনের তো আছে, ইস্টার্ন জোনের এবং নর্দার্ন এরিয়ার সমস্ত লোক এখানে প্রায় 3000-এর মতো লোক এসেছিল। এবং আপনারা বিশ্বাস করুন, যারা এসেছিল এর আগেও অনেক অনুষ্ঠানে এখানে এসছে, ওনারা এত আপ্লুত এবং অনেকে আমাকে বলেছে যে ত্রিপুরাতে এই ত্রিপুরা আমরা ভাবতে পারিনি কোনোদিন এত সুন্দর। বিশেষ করে আগরতলা তো গেটওয়ে অফ ত্রিপুরা বলা যায়। এবং আজকে গত 3-4 দিন ধরেই মানে যে অনুষ্ঠান ছিল তার 3-4 দিন আগে ওরা অনেকে এসেছে। জায়গারও অভাব ছিল, বিভিন্ন যেসব হোটেল বা থাকার জায়গা সেখানেও জায়গা আমাদের কম পড়ছিল। কিন্তু তারা যেভাবে হোক, আমরা তো সবাই জানেন যে ত্রিপুরার মানুষ সবসময় অতিথিদের কিভাবে বরণ করতে হয় সেটা সবাই জানে। তো সেই সুবাদে ওনারা সারা ত্রিপুরাতে কিন্তু ঘুরেছে 3-4 দিনে। আমিও ওনাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা যখন এত দূর থেকে এসছেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমরা যেভাবে আজকে ত্রিপুরাকে সুন্দরভাবে আমরা সাজাতে পেরেছি, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আপনারা ঘুরে দেখবেন যেহেতু এসছেন। ওনারা বলছিলেন যে ত্রিপুরা আমরা সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্মলেস্ট
স্টেট, তারপরেও আপনারা যে সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন, আজকে আপনারা দেখুন এই মাননীয় প্রধানমন্ত্রীজি, এই যে আজকে আমরা এখানে যে পুকুরের সৌন্দর্য নিয়ে ঋষি কলোনিতে আমরা আসলাম, তার আগে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে যে অমৃত সরোবর করতে হবে এবং তার প্রয়োজনীয়তা প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে ৭৫টার মধ্যে করতে হবে এবং ত্রিপুরাতে যে টার্গেট দেওয়া হয়েছিল সেই টার্গেট অনুযায়ী আমরা অলরেডি 682টা 682 আমরা অমৃত সরোবর কিন্তু কমপ্লিট করেছি। আমরা আরো বেশি করেছি, কিন্তু তারপরে যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে জল স্তর মাটির নিচে আছে সেটাকে রিজুভিনেট করা। যখন এখানে থাকবে জল, সেটা কিন্তু আজকে জল স্তর এখানে যদি আপনি কল লাগান তাহলে জলের স্তর কিন্তু আপনার পাবেন, বৃষ্টির জলও এখানে থাকবে। তো এই যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটা আজকে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু আর যা বলছেন সেটার কিন্তু আমরা দেখলাম যে এগুলো কিন্তু কাজেও পরিণত হয়। এবং আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে আজকে ত্রিপুরার যে উন্নয়ন, যদিও বিরোধীরা কিন্তু উন্নয়ন দেখতে পান না, কিন্তু কিছু করার নেই। ওনারা উন্নয়ন না দেখার জন্যই যে কালো চশমা পরে আসেন, বা ওনাদের আমি মাঝে মাঝে বলি যে চোখের ছানি পড়ে গেছে এবং ছানি অপারেশন করলে ভালোভাবে দেখতে পাবে যে উন্নয়ন কাকে বলে। আমি গত এই 1 বছরে, বাকি তো বাদ দিন, আমাদের সরকার এসে আজকে প্রায় 8 বছর হয়ে গেল, ভারতীয় জনতা পার্টির সরকার। গত 1 বছরে আমি প্রায় 1300 কোটি টাকার উপরে শুধু ফাউন্ডেশন লেগ এবং বিভিন্ন জায়গায় উদ্বোধন করেছি। মানে প্রতিনিয়ত আমরা কিন্তু খালি উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। এবং উন্নয়নটা কার? সাধারণ মানুষের। আজকে ঋষি কলোনিতে উন্নয়ন হবে, আপনারা ভাবুন যে এটা তো আগে আমরা কোনোদিন, যেটা আমার পূর্ববর্তী বক্তা মেয়র সাহেব বলেছেন, যে প্রতাপগড়ে হচ্ছে জনবলের একটা জায়গা, কোন জায়গায় যখন প্রসেশন বাড়াতে হবে নিয়ে এসো সেই প্রতাপগড় থেকে। এটাই তো ছিল, প্রতাপগড়ের মানুষও যেত। আর আমরা কিন্তু এই রাস্তাই নেই। আমরা বলছি যে প্রতাপগড়ের এই ঋষি কলোনির মতো জায়গার মধ্যে এরকম একটা সুন্দর একটা পুকুর তৈরি করা। মানে একবার জিজ্ঞেস করবেন ওরা যখন আসবেন, আপনারা কোথায় ছিলেন এতদিন? শুধু ঋষি কলোনিতে না, এটা কিন্তু একটা, মানে আমার মনে হয় একটা দৃষ্টান্ত যে এইরকম একটা জায়গার মধ্যে যাদের বলা হয় যে লাস্ট মাইল পর্যন্ত বেনিফিশিয়ারি স্কিম পৌঁছানোর দরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন আজকে, আমরা বলবো যে এটাও কিন্তু তার একটা প্রকৃত উদাহরণ। এখানে অনেক গরিব মা বোনেরা আছেন, এখানে থাকেন, জীবন কিন্তু এভাবে চলতে পারে না। কমিউনিস্টরা সবসময় ধরে নিয়েছে যে যত বেশি গরিব থাকবে ততই আমাদের ভালো, কারণ এবং যত বেশি অজ্ঞান থাকবে, পড়াশোনা কম জানবে, তত আমাদের জন্য ভালো, কারণ প্রশ্ন করতে পারবে না, বুঝতে পারবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার, আমরা কি বলছি যে আমরা চাইছি যে শিক্ষা দীক্ষায় তাদের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন যেন ভালো হয়, তাদের যে মডেস্টি তাদের লাইফের, সেই লাইফ যেন সুন্দর হয়, সেই ব্যবস্থা আমরা করছি। সেটা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমে। এখানে মায়েদের, মেয়েদের বা যারা মহিলারা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে মহিলাদের জন্য এত প্রকল্প, তাদের সিকিউরিটি থেকে আরম্ভ করে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে লাখপতি দিদি, আমি তো শুনিনি কোনোদিন কোনো প্রধানমন্ত্রী এইভাবে ডিসিশন নিতে যে লাখপতি আমার মেয়েদের বানাতে হবে। ত্রিপুরাতে আমরা টার্গেট নিয়েছি 1,18,000, আর সেই জায়গার মধ্যে আমরা এখন 1,08,000 আমরা বানিয়েছি, অর্থাৎ 95% আজকে লাখপতি দিদি হয়েছে।
কিছুদিন আগে আপনারা দেখবেন যে মাননীয় আমাদের ইউনিয়ন যে বিত্তমন্ত্রী ফিনান্স মিনিস্টার উনি মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনায় উনি বলেছেন আমরা এখানে থেকে থেমে গেলে চলবে না, আমাদের মায়েদের এখন সি মার্ট বানাতে হবে, ওনাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। এখানে থাকলে হবে না, ওদেরকে ট্রেনিং দিয়ে ওনাদেরকে বিভিন্ন জায়গায় ওনারা যেন মালিক হয় সেই ব্যবস্থা করছে। ঘরের কাজ থাকবে, কিন্তু আমরা জানি যে মায়েরা মেয়েরা মহিলারা যখন উন্নত হবে 50% পপুলেশনের অর্ধেকই হচ্ছে মহিলা। তারা যদি উন্নয়ন না হয়, তারা যখন উন্নয়ন হবে আর্থসামাজিকভাবে, তখন কিন্তু তার কনফিডেন্স লেভেলও কিন্তু অনেক বাড়বে। ঘরের ভিতরেও যে হাজবেন্ডের উপর বা পুরুষ মানুষের উপর যে তার সবসময় একটা ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু কমে যাবে। আজকে আমি এখানের কথা বলছি না, গ্রামে গঞ্জে যদি আমরা যাই, আমি সমস্ত জায়গায় ঘুরি, দেখি আমি যে কেউ দুগ্ধ যে ব্যবসা তার সাথে যুক্ত আছে, পশুপালনের সাথে যুক্ত রয়েছে, কেউ নিজেদের এসএইচজি গ্রুপ যেটা তৈরি করছে, সে বিভিন্ন প্রোডাক্টস তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, সেই জায়গায় ব্যস্ত আছে আজকে। এবং এত সুন্দরভাবে আমরা প্রায় 700 কোটি টাকার উপরে রিভলভিং ফান্ড দিয়েছি, ব্যাংকের থেকেও প্রায় এরকম 1,500 কোটি টাকা আমরা দিয়েছি, প্রায় এর থেকে বেশি হতে পারে। এই যে তাদেরকে ডেভেলপ করার আগে এগুলো কিন্তু আমরা দেখিনি। আজকে এখানে এই যে পুকুরটা হয়েছে, এই পুকুরের সুফল কিন্তু আপনারা এই এলাকার যারা আছেন তাদেরই কিন্তু লাভ হবে, এখান থেকে অন্য জায়গা থেকে কেউ আসবে না। এবং আপনারাও যারা ঋষি কলোনি বাদেও যারা অন্য জায়গায় আছেন, তারাও কিন্তু বাইরের থেকে আপনাদের যখন অতিথিরা আসবে, বলো দেখো, গিয়ে দেখো, কাউকে নিয়ে আসবেন, দেখো এত সুন্দর একটা পুকুর এখানে হয়েছে। শুধু এখানে না, সমস্ত আমার বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তা মেয়র সাহেব বলেছেন, সারা আগরতলাকে আমরা সাজিয়ে তুলেছি। শুধু আগরতলা না, আমাদের 20টা আমাদের নগর যে আছে, সমস্ত নগরগুলোতে আমরা উন্নয়নের চেষ্টা করছি। আজকে আগরতলা শহরে আপনারা ভাবুন যে ইস্টার্ন যে রিং রোড, সেটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ওয়েস্টার্ন যেটা আছে তার জন্য অনুমোদনের অপেক্ষায় আছে আজকে। এই রিং রোড যখন হবে, কিরকম আগরতলা শহরের উপরে যে যানজটের যে সমস্যা, সেটা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে। আমরা আজকে এখানে সবচেয়ে উচ্চতম যে একটা যে বিল্ডিং, সেটা আমরা তৈরি করছি প্রায় B+G+16 এবং তার যে পেন্ডুলাম সিস্টেমে কিন্তু সেটা তৈরি হচ্ছে প্রায় 8.5 রিক্টার স্কেলে। যদি ভূমিকম্পন এরিয়া, আমরা সবাই জানি নর্থ ইস্টার্ন রিজনে এত বড় বিল্ডিং হয়েছে কিনা আমার জানা নাই, এই টেকনোলজি। এবং সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে আমাদের, ডাইরেক্টরেট, সব একটা ছাদের মধ্যে চলে আসবে। আমাদের 5 স্টার হোটেল একটা হচ্ছে, পুষ্পবন্ত প্যালেস, আমাদের টাটা গ্রুপের সাথে আমাদের মৌ হয়েছে। যখন এই টাটা আরেকটা নতুন আমি দেখলাম আস্তে আস্তে, আমরা যখন এয়ারপোর্ট থেকে আসি, আরেকটা নতুন 5 স্টার হোটেল হচ্ছে। আমাদের এখানে মল হচ্ছে একটা, মাননীয় প্রধানমন্ত্রীজির ইউনিটি মল, সেটা তৈরি হচ্ছে বাদারঘাটে। আমাদের যে ধর্মনগর থেকে আরম্ভ করে আমাদের আগরতলা যে বাস স্ট্যান্ড আছে, সেখানে পুরোটা এখানে 4 লেন হচ্ছে। এখানে 8টা, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, 4 লেন সব জায়গায় হচ্ছে। এখানে চুরাইবাড়ির থেকে চন্দ্রপুর পর্যন্ত, আমাদের আগরতলার থেকে আরম্ভ করে উদয়পুর পর্যন্ত 4 লেন। আমি যখন গেটকারিজিকে বললাম, মানে ইউনিয়ন মিনিস্টার MORTH, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। আজকে কৈলাসহর এয়ারপোর্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে এখানে জায়গা অধিগ্রহণ করে এখানে এতগুলো ট্রেন যাচ্ছে। আজকে ন্যাশনাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পরে উনি আমাদের হীরা মডেল দিয়েছেন। ট্রেনে আপনারাও আসেন, আমরাও যাই। ত্রিপুরাতে এই ধরনের ট্রেন কোনোদিন ভাবা যায়? কোনোদিন? আজকে এখানে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে ধর্মনগর পর্যন্ত ট্রেন লাইন হয়ে গেছে। এখানে 2 লেনের জন্য তার সার্ভে হয়ে গেছে। একের পর ডেভেলপমেন্ট মানে ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা মানুষের একদিকে, আমরা দেশের
যে নিরাপত্তা সুরক্ষার খাতিরে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করেছেন, আগে তো আমাদের লোকদের মেরে টেরে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতো, টেররিস্টরা এসে আমাদের দেশের মধ্যে আঘাত করত। দেশ যদি শান্তিতে না থাকে কোথার থেকে আপনি ডেভেলপমেন্ট করবেন? আজকে আপনাদের এই জায়গায় প্রতাপগড়ে তো অসম্ভব বিষয়, তো দুর্গ ছিল কমিউনিস্টদের। আমি এখনো বলবো কিছু কিছু উকি ঝুঁকি দেয়, আমার কাছে খবর আছে, সময় থাকতে সাবধান হয়ে যান। যেভাবে আপনারা রাজনীতি করে আসছেন এই রাজনীতি এখন চলবে না। মানুষ সেগুলোকে এখনো কিন্তু সেগুলোকে মানুষ গ্রহণ করে না, অভ্যেস হয়ে গেছে আপনাদের। এই অভ্যেস থেকে বেরিয়ে আসুন। মোটা মোটা লাঠি নিয়ে আর ওই লাল পতাকা নিয়ে ঘোরা, ওগুলো মানুষ বুঝে গেছে সব। শান্তি লাগবে, শান্তি প্রতিষ্ঠিত হতে হবে আগে। কেন আজকে প্রতাপগড় পিছিয়ে থাকবে? কেন ঋষি কলোনি পিছিয়ে থাকবে? কেন আমি গরিব থাকবো? আমি কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের 4টা জাত আছে এখানে। জাত পাতের রাজনীতি আমরা দেখেছি যে আমার 4 জাত কারা? গরিব যে একটা জাত, যুবক যারা একজন জাত, যারা মহিলা আছে আমার জাত, কৃষক যারা আছে আমার জাত। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে এই যে বিহার, উত্তরপ্রদেশ, এইসব জায়গার মধ্যে জাতপাতের ইলেকশন হতো, কিন্তু এইগুলো দেখুন আপনি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। এখানে আমাদের সরকার হচ্ছে, সেখানে ভাবা যায় না। সেখানে এত সুন্দরভাবে জাতপাতের রাজনীতি হয়েছে। সুন্দর একটা সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি। এখন আমরা সবাই মিলে যদি মাননীয় প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী না করি তাহলে এই সুযোগ কিন্তু আর আসবে না। আমি জানি আগামী দিন এক ভুল হয়েছে আবার প্রতাপগড়ে, এবং এই ভুল আমাদের শুধরাতে হবে। কিছুদিন আগেও আমরা এখানে এসেছিলাম প্রতাপগড়ে, আমাদের বৈঠক আমরা করেছি। বারবার আসবো প্রতাপগড়ে, এবং আমি বলছি প্রতাপগড়কে আবার আমরা পুনরুদ্ধার করব, এবং সেটা আমি বললাম যেরকম করব আমরা সেরকম। যতগুলো জায়গায় আমরা ঠিকভাবে সেই আশানুরূপ ফল আমরা পাইনি, সেগুলোতে প্রতি সপ্তাহে একবার করে আমি একবার যাব। আমি এখানে আমাদের সমস্ত লোক আমরা সেখানে যাব, মানুষের কাছে আমরা বলবো আমরা কাজ নিয়ে এসে কাজ করেছি আপনাদের জন্য, কেন আপনারা আমাদের থেকে পেছনে থাকবেন? গায়ের জোর আমরা আজকে জনজাতি এলাকায় আমরা আগে যেতাম না, একটা ভয় থাকতো যে জনজাতি একটা আলাদা, এবং তাদের উপরে আমরা ভার দিয়ে দিতাম। অথচ আমাদের জনজাতি গোষ্ঠী আমাদের নিজেদের লোক আছে। আজকে যখন জনজাতি এরিয়াতে আমরা যাচ্ছি, মানুষ মানে আমাদেরকে এমন ভাবে গ্রহণ করছে যেটা আমরা কোনোদিন মানে ভাবতে পারিনি। এখানে 20 থেকে যে জনজাতিদের যে 20টা রিজার্ভ সিট ছিল তার থেকে গোনা শুরু করতে আগে, আর আমরা বলছি উল্টো হবে এখন থেকে। আমাদের আমরা গণবো এখন 20 থেকে, আমরা আগামী দিন 60-এর মধ্যে কি হবে। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করি। গৃহমন্ত্রীজি সেদিন বলছিলেন যে বিরোধীদের একটা मुफ्त में मैं इनको सलाह देना चाहता हूं। की सलाह? बोला सिंपल सा है, बोला आप लोग हम लोग जैसे सवेरे से काम करते हैं 6 बजे से रात 12 बजे तक, और आप लोग 10 बजे नींद से उठते हो सवेरे, उसके बाद अपने बारे में सोचते हो, इसीलिए ईवीएम में हम लोगों का रिजल्ट आता है, आप लोगों का नहीं आता है। आप लोग अगर 10 सवेरे 5, 10, 6 बजे से रात 12 बजे तक काम करोगे तब जाके ईवीएम में रिजल्ट आएगा। তো এই কাম আমাদের কাজ করে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, এবং সুস্থ মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজ। ভুল হবে কাজ করতে গেলে, বিভিন্ন ভুল সাথে আসবে। আমাদের আরেকটা বিষয় যেটা এটা ইন্টারন্যাশনাল কিন্তু একটা চক্রান্ত। একবার 70 দশকে আমরা দেখেছি এখানে নকশালদের আগমন হয়েছিল। কথায় কথায় বিভিন্ন স্কুল কলেজে বোমাবাজি, খুন, সন্ত্রাস, টিচারকে অপমান করা, আমাদের যারা জ্ঞানী গুণী যারা লিজেন্ড ব্যক্তি তাদের মূর্তি তুল ভাঙা, এবং চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, এইগুলো বলতো আমরা। সেই চক্রান্ত করে আমাদের যে যুব সমাজ তাদেরকে বিরাট একটা অংশ কয়েক দশকে নষ্ট করেছে। এখন দেখছে এটা সমস্যা হচ্ছে, চলো ড্রাগস ঢুকিয়ে দেখুন আমাদের ছেলে মেয়েদের মধ্যে। ছেলেদের তো হচ্ছে, এখন মেয়েদের মধ্যেও এখন ড্রাগসের প্রবণতা বাড়িয়েছে। এটা কিন্তু একটা চক্রান্ত। যে ভারতবর্ষ এখন যেভাবে চলছে, আপনারা একবার ভাবুন
আমি নিজেও গেছি এআইএ, আমাকে আমন্ত্রণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি। সেখানে আমি গেছি এআইএ। সারা পৃথিবীর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় বড় যারা দিগ্গজ, যারা ব্যক্তি, সারা পৃথিবীর লোক এসছে, সারা লিডার্স সমস্ত দেশের এসছে। সেখানে ন্যাংটা হয়ে কংগ্রেসের কিছু ছেলে সেটাকে পাঠিয়েছে, এবং এর থেকে বড় নিন্দা আর কি হতে পারে। আমি নিন্দা করছি, কঠোরভাবে নিন্দা করছি, এবং তাদেরকে জুতো পিটা করে কিন্তু সেখান থেকে বের করে দিয়েছে। আপনারা সবাই জানেন সমস্ত পৃথিবীর কাছে কিভাবে ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করা যায় সেই কাজটা ওনারা করেছেন। আমরা অনেক সময় বলি ন্যাঙ্গাপুঙ্গা, ন্যাঙ্গাপুঙ্গা হয়ে সব গেছে। কি মানে এই হচ্ছে রাজনীতি, মানে অদ্ভুত। সেখানে পাঠিয়েছে, মানুষ সেভাবে তাদেরকে খেদিয়েছে। এই দেশকে কিভাবে মানে চক্রান্ত করে সেটাকে নিচু দেখানো যায় সে চেষ্টা করছে। আজকে যেখানে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা বিশ্বে 11তম পজিশনে ছিল, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে 5ম স্থানে নিয়ে এসছেন। 5মের পরে আজকে 3rd পজিশনে নিয়ে এসছেন, যাওয়ার 4র্থ স্থানে নিয়ে এসছেন। 3rd পজিশনে যে বিকশিত ভারত উনি বলছেন 2047 মানে 2030 মধ্যে 3rd পজিশন অর্থনৈতিক দিক দিয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে আসবে। এইভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন, কিন্তু ওই যে চক্রান্তকারীরা নানাভাবে এইসব বলার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন যখন এয়ার স্ট্রাইক করলো, সার্জিক্যাল স্ট্রাইক করলো, তখন বিরোধীরা কি বলছেন, বলে কোথায় এয়ার স্ট্রাইক হয়েছে। তো একজন বলছিলেন এখন থেকে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, আর যখন অপারেশন সিন্দুর হবে যিনি বলছেন অপোজিশনের যিনি লিডার, উনাকে এখন থেকে নিয়ে যাবেন সেখানে, এবং সেখানে এই ঘটনা করে ওখানে রেখে আসবেন তাকে, তাহলে বুঝতে পারবেন যে এটার প্রমাণ আছে। এই তো অবস্থা ওনাদের। আজকে আমাদের ত্রিপুরা রাজ্য এত সুন্দরভাবে ডেভেলপ করছে, ওনাদের চোখে এগুলো দেখেন না ওনারা। আজকে আমি জানি না এই ঋষি কলোনিতে কারা কারা আসতেন আগে বিরোধী দলের ওরা। আমি প্লিজ যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বুঝুন কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদের জন্য কথা ভাবে। ভোটের জন্য ভাবে না, আপনাদের মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবেন। ভোট তো হবে, ভোট আসবে যাবে, কিন্তু আপনাদের প্রকৃত উন্নয়ন যদি হয় তাহলে সমাজের উন্নয়ন হবে, আপনার পরিবারের উন্নয়ন হবে, সমস্ত রাজ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন। আজকে প্রায় আমাদের 140 কোটির মধ্যে 25 কোটি লোককে আজকে এই যে বিপিএল থেকে আজকে তাদেরকে উপরে উঠিয়ে নিয়ে এসছে। এবারেও বাজেটের মধ্যে বলছেন যে গরিব আমরা রাখবো না, আরো 25 কোটি কেন হবে না, সেইভাবে বাজেটের মধ্যে কিন্তু আমাদের ব্যবস্থা রেখেছে। একের পর এক কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এখানে আজকে আপনারা কিছুদিন আগে দেখেছেন এই যে জ্যাকসন গেটও, আমি নতুন ভাবে জ্যাকসন গেট যাতে করা যায় তারও ভূমি পূজন করেছি। 7-8 মাসের মধ্যে বলছে সেখানে করবেন। মেয়র সাহেব এখানে আছেন, আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আজকে আপনারা যদি উজ্জয়ন্ত প্যালেসে যান, আগে কি ছিল অবস্থা উজ্জয়ন্ত প্যালেসে, সেখানে এত সুন্দরভাবে আমরা উজ্জয়ন্ত প্যালেসকে সুন্দর করেছি। সেখানে লেজার শো থেকে আরম্ভ করে মহারাজাদের তাদের সমস্ত ইতিহাস, মাণিক্য ডাইনেস্টির লেজার শোর মাধ্যমে, লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে তাদের আমরা ইতিহাস মানুষ যখন আসে সেখানে দেখতে পায়। আজকে যে দুর্গাবাড়ির যে পুকুর কি সৌন্দর্যায়ন হয়েছে, এত সুন্দরভাবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে আজকে আগরতলা শহরে যেভাবে ড্রেন ইত্যাদি হচ্ছে, কাভার ড্রেন হচ্ছে, আমরা শুধু আগরতলা করছি না, সমস্ত আমি যেটা বললাম সমস্ত জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি সমস্ত নগর উন্নয়ন। একদিকে আমাদের রুরাল ডেভেলপমেন্ট করছি, একদিকে আবার আমাদের যাতে আরবান এরিয়াগুলো আছে সেইগুলো ডেভেলপমেন্ট আমরা করতে যাচ্ছি। এখানে আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমরা সেই কাজগুলো আমরা করতে চাই। আমাদের সরকার সেইভাবে কিন্তু কাজ করছে। আজকে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, কিন্তু আমি 2-4টে কথা আপনাদের সামনে না বললে নাই হয়, তার জন্য আমাকে বলতে হবে যে এখানে আজকে আমরা শুধু এই গত 18 নভেম্বর 2025-এ 2.0 স্কিমে আগরতলা পৌর নিগম যে এলাকা, সেখানে এই যে নগর উন্নয়ন দপ্তর, এখানে সেক্রেটারি মহোদয় আছেন,
112 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প সেটা আমরা কিন্তু করেছি, তার উদ্বোধনও আমরা করিয়েছি সেখানে। গত 30শে ডিসেম্বর বিভিন্ন প্রকল্পের যে ভিত্তি স্থাপন করা হয়েছে, আমার বক্তা যদিও বলেছেন যে নেতাজি যে আদর্শ পল্লী, সেখানে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আমার অত্যন্ত ভালো লাগে, আমাকে যখন বহু জায়গার যখন নাগরিকরা আমাকে বলেন জলের আর কোনো কিন্তু এখন সমস্যা নেই, এত সুন্দরভাবে স্পিডও এত বেশি, এত ভালো জল আসছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আগে কিন্তু এটা ভুল কনসেপ্ট ছিল। আমাদের এখানে এই বরফ গলে জল আসার সুবিধা নেই। আমাদের পাহাড়ের মধ্যে যে জল, যে যে গাছগুলো, রুটগুলো যেভাবে জলকে আটকিয়ে রাখে, সেই জল থেকে আস্তে আস্তে করে বিভিন্ন যে নদীগুলো আছে, এখানে মেইন 11টার থেকে 12টার মতো নদী আছে, সেখান থেকে জল আছে। আমাদের অন্যান্য রাজ্যের মতো না, কিন্তু ভগবান সবকিছু দেন। আমাদের এখানে কিন্তু যে আন্ডারগ্রাউন্ড যে জল, সেটা কিন্তু আমরা এই যে কল বসিয়ে যে জলটা আনি, তারপরও বিরাট অংশ কিন্তু জল আমাদের এই আন্ডারগ্রাউন্ডে জল থাকে। এটা কিন্তু অন্যান্য যে মেইনল্যান্ড সেখানে সেই সুবিধা নেই। কাজেই কিছু একটা জায়গায় সমস্যা, আবার তার সমাধানই আমাদের ভগবান দিয়ে দেয়। আজকে এখানে প্রায় 95% যদি আমি বলি, 85% আজকে জল জীবন মিশনের আওতায়, আজকে পাহাড়ি হোক সমতলে হোক, আমরা অলরেডি সবার নলসেচ জলের ব্যবস্থা আমরা করেছি। কোনো কোনো জায়গার মধ্যে জল বসাতে গেলে সমস্যা হয়, মানে কল বসাতে, সেখানে জল সোর্স পাওয়া যায় না পাহাড়ে, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে সংরক্ষণ করে পাম্পের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা আমরা করছি সেখানে। এই যে 15% আমি বললাম, সেখানে সেই 15% সেটাও আগামী বছর সেটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আমরা আগে দেখতাম নোংরা জল খেত, এতে করে ডায়রিয়া, ডিসেন্ট্রি এসব হতো। তো আমাদের সবসময় এই যে সরকার সবসময় একটা সেন্সিটিভ যে সরকার, সেই কাজটা আমরা সবসময় আমরা করছি। আমাদের বাণ বিদ্যালয়, সেখানেও প্রায় 1000 কিলোমিটার যে ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডে, সেখানে প্রায়ই আমাকে বলতো জল নেই জল নেই। 32 নম্বর যে ওয়ার্ড আছে, সেখানে 5টি ডিপ টিউবওয়েল খনন হচ্ছে। সেখানে 1000 পরিবার এতে করে যারা পানীয় জলের সংযোগ তারা পাবেন, এবং 12 কিলোমিটার পানীয় জলের যে পাইপলাইন সেটার ব্যবস্থা হবে। এটাকে বাস্তবায়িত করতে গেলে প্রায় 22,55,00,000 টাকা খরচ হচ্ছে। এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যেটাকে সাসকি বলা হয়, সেই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল থেকে 12 কোটি, আর জল বোর্ড থেকে বাকি টাকা দেওয়া হচ্ছে। টুডার মাধ্যমে আপনারা সবাই জানেন, যেটা কামানচুমনি শান্তিপাড়া এলাকায়, সেখানে বিবেকানন্দ টাউনশিপে প্রায় 48টি ফ্ল্যাট হয়েছে, এবং খুব সুলভ মূল্যে সেই ফ্ল্যাটগুলো কিন্তু পেয়েছে। শুধু তাই নয়, ভগৎ সিং এর এখানে প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি টাউনশিপ সেখানে করার জন্য। সেখানেও আমরা অনেকগুলো ফ্ল্যাট বানিয়েছে, প্রায় অনেকগুলো ফ্ল্যাট সেখানে মানে বিক্রি হয়ে গেছে, বাকি কয়েকটা আছে, সেটাও আমরা গভর্নমেন্ট থেকে আমরা চিন্তা করছি সেগুলোকে আমরাও, কারণ আমাদের অফিসারদের থাকতে হয়, তো আমরা সেটাকে যাতে কিনে নেই তার ব্যবস্থা করছি। টুডার মাধ্যমে লাইট হাউস প্রকল্প প্রায় শেষের পথে, কিছু সেখানে অসুবিধা ছিল, সেই পাইলিং এর সেই ডিপিআর এর মধ্যে ধরা ছিল না। আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, টাকাও পাঠিয়েছেন, সেটাও প্রায় শেষের পথে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজকে কে গরিবদের জন্য কে চিন্তা করে? একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জি চিন্তা করেন। আপনারা ভাবুন, 13,000 কোটি টাকা শুধু রেখেছেন 18টা জাতি। কি জাত এদের? যে কেউ কলের কাজ করে, কেউ চুল কাটে, কেউ আপনার কামার কুমোর, তাদের জন্য আজকে 13,000 বিশ্বকর্মা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন। আগে এইগুলো নিয়ে কেউ ভাবতো না, চিন্তাও করতো না এইসব। আমাদের মানে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি আজকে, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানে আমরা প্রায় 81,000, আপনার বাদ দিন গ্রামীণটা বাদ দিন, প্রায় এটা প্রায় 4 লাখের উপরে হয়ে গেছে এখন। শুধু এই যারা শহরে থাকে 81,042টি যাতে বাড়ি নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন, তার মধ্যে প্রায় 74,880টি বাড়ি সম্পূর্ণ হয়েছে, বাকি 6,126টি অলরেডি আন্ডার ডেভেলপমেন্ট। এবং আপনারা শুনে খুশি হবেন, আমাদের সরকার কিন্তু মানে এত বেশি ট্রান্সপারেন্ট, যে কারণে
সালে আমাদের ত্রিপুরা সেরা পারফরমেন্স রাজ্য হিসাবে আমাদের পুরস্কার কিন্তু আমরা পেয়েছি বন্ধুগণ। আমাদের স্মার্ট সিটি মিশনের আওতায় 581 কোটি টাকা আমরা 65টির মতো প্রকল্প আমরা কাজ অলরেডি সম্পন্ন করেছি। এর মধ্যে ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, যেটা আমি একটু আগে বললাম, উজ্জয়ন্ত প্যালেস সংস্কার, এমবিবি লেকের নতুন করে সাজানো সংস্কার। আর যেখানে যাই এত সুন্দর লাগে, মানে আমি এখন আবার যাব আরেক জায়গায়, তো সব জায়গার মধ্যে মানুষ বসে থাকে কবে কোন প্রকল্প উদ্বোধন করব, ফাউন্ডেশন লে করব। ঘুম থেকে উঠে যেটা আমাদের গৃহমন্ত্রীজি বলছেন যে ইভিএম এ কিন্তু রেজাল্ট তখনই আসবে যদি আমরা যেভাবে কাজ করি, সেই কারণেই কিন্তু সেই রেজাল্টটা আসবে। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, এখানে প্রতিদিন 8 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অলরেডি 210টি প্রকল্প অলরেডি রেজিস্টার হয়েছে। 37টির মধ্যে 34টির অলরেডি সমাধান হয়ে গেছে। আমাদের 2022 সালে মোস্ট ক্লিন স্টেট হিসাবে আমাদের রাজ্য কিন্তু সেই সম্মান পেয়েছে, কারণ আমাদের প্রায় 334টি ওয়ার্ড আছে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে মেয়েরা আছেন তারা প্রায় 100% বাড়ির থেকে যে বজ্র পদার্থ সেগুলো সফলতার সাথে তারা গ্রহণ করছে। এগুলো কিন্তু আমাদের সবাই হেল্প করতে হবে, অনেক জায়গার মধ্যে খামতি আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা কিছুদিন আগে ওনারা এসেছিলেন, আমার সাথে ওনারা বসেছেন। ওনারা এত খুশি যে এডিবি ফান্ডে আমরা যেভাবে কাজ করছি, এত খরচ করছি এবং অত্যন্ত ট্রান্সপারেন্টের মাধ্যমে। তো ওনাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। বিভিন্ন জায়গায় আয়রন রিমুভাল প্ল্যান, ডিপ টিউবওয়েল এবং কিলোমিটার পাইপলাইন, ওভারহেড রিজার্ভার, বিভিন্ন রাস্তা এবং ড্রেন করা, সেগুলো কিন্তু এডিবি ফান্ড থেকে আমরা নিচ্ছি। আমাদের ক্যাপিং আছে, বেশি টাকা আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে আমাদের বলে দিয়েছে 3000 প্লাস, এর বেশি আপনারা কিন্তু যে লোন নেওয়া সেটা কিন্তু সম্ভব হবে না। এর মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো আমরা করে যাচ্ছি। যে এই মাস্টার প্ল্যান, আগে তো খালি শুনতাম মাস্টার প্ল্যান, প্রায় 75% এই যে 20টি শহরে যে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। গত 2-3 দিন আগে আমাদের যে আমাদের ক্যাবিনেটে সেখানে আমরা ডিসিশন হয়েছে, সেখানে মাস্টার প্ল্যান প্রায় 70% শেষ হয়ে গেছে। মাস্টার প্ল্যান দেখে দেখে এইরকম আন্দাজে আজকে এই পুকুর আমি করলাম, কালকে আরেক জায়গায় আরেকটা করলাম, এর মাস্টার প্ল্যান বানাতে হবে। সেই মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, যেগুলো বর্ধিত যে এলাকাগুলো হয়েছে। আগে তো 7টার থেকে 8টা না 13টার মতো ছিল সেই কমিশনার যারা ছিলেন তখন, শুধুমাত্র ভোটের জয়যুক্ত হওয়ার জন্য এই ওয়ার্ড কিন্তু এক্সটেনশন করেছে, প্রকৃত ডেভেলপমেন্ট তারা করেনি। আর আমাদের সরকার এসে আমরা যে 3টা আরো বাড়ালাম, সেখানে যাতে এই ডেভেলপমেন্ট আমরা করতে পারি, যে প্লট রিকনস্টিটিউশন পলিসি বর্ধিত পুরো এলাকায় যাতে তাদের যে মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেটা দেওয়ার জন্য আমরা সেই কাজ করছি। আমরা আগরতলা, উদয়পুর, ধর্মনগরে আমরা জানি যে আমাদের এখানে অনেক বেশি লোক সংখ্যা এখন বেশি বেড়ে গেছে। তো স্যাটেলাইট টাউনশিপ অলরেডি তৈরি করার প্রকল্প আমরা নিয়েছি। তাতে করে আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে প্রায় 530 কোটি টাকা আমরা মাথায় রেখেছি এবং আস্তে আস্তে করে আমরা সেই কাজটা আমরা করব। আজকে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে এসএইচজি গ্রুপ 6642টি গ্রুপ হয়েছে। এভাবে আজকে এসএইচজি গ্রুপ 2014 আমাদের 2018 আগে মাত্র 4000, আজকে 4000 থেকে 4500 ছিল। আর সেই জায়গায় আজকে আমাদের এখানে 56,000 এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে আমরা এই কয়েক বছর আমরা তৈরি করেছি। সম্পূর্ণ ক্যান্টিন 33, সেবাশ্রী কেয়ার সেন্টার আমাদের চালু করেছি, মহিলাদের তাদেরকে সুযোগ দিয়েছি এবং 863 জন মহিলা প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজে তাদেরকে আমরা যুক্ত করেছি। মহিলাদের আমরা বিভিন্ন জায়গায় মহিলাদের উন্নয়নের জন্য আপনারা একবার ভাবুন যে কোনো জায়গায় সরকারি কোন রকম যদি স্টল তৈরি হয় সেখানে 50% মহিলাদের দিতে হবে। আমরা যারা কেউ যদি জমি কিনে তার জন্য 1% যদি জমি কিনতে হয় সেখানে তাদের রেজিস্ট্রেশন যে হবে 1% তাদের জন্য আমরা কম রেখেছি। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, যারা মেয়েরা আছেন বিভিন্ন যে আমাদের 28টা যে আমাদের ডিগ্রি কলেজ আছে সেখানে কোনো মেয়েদের কোনো ধরনের ফি দিতে হবে না, সেটা আমি ডিক্লেয়ার করেছি। এতে দেখা গেছে গ্রস এনরোলমেন্ট রোল যেটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা এইভাবে আমরা পিঙ্ক টয়লেট তৈরি করছি, মেয়েরা যাতে বিভিন্ন জায়গায় তাদের
সম্মান যাতে রক্ষা হয়, আর সেই ব্যবস্থা আমরা করেছি। ছোট বাচ্চাদের জন্য পিঙ্ক টয়লেট আমরা তৈরি করেছি। এরকম অজস্র আজকে মহিলাদের সুরক্ষার জন্য আজকে আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, ত্রিপুরাতে যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট আছে সেখানে 2টো মহিলা থানা আমরা তৈরি করেছি, অন্যান্য সব ডিস্ট্রিক্টে একটা করে, এবং মহিলা দ্বারা পরিচালিত। মহিলাদের সুরক্ষার জন্য প্রতিটি যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে সব জায়গার মধ্যে আমরা সেখানে সেল তৈরি করেছি, যাদের চাকরির নিরাপত্তার জন্য কোন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি হয় সেখানে তাদের যাতে তারা কমপ্লেন করতে পারে, সেই কাজটা আমরা করছি। আগরতলা আমরা টুয়েপ নিয়ে অনেক কথা হয়, তাদের আগে 185 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে আমরা এখন 210 টাকা করেছি। আগরতলা কাটাখাল, কালাপানিয়া এবং যে পৌর এলাকার যে নর্দমা সমূহ সেগুলোকে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। আমাদের যারা কাজ করছে এই আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার যারা কাজ করছে, আমাদের যারা কর্মীদের তাদের স্বাস্থ্য যাতে নিয়মিত পরীক্ষা করা যায় তার জন্য আমরা বিভিন্নভাবে তাদের যে টুল দেওয়ার থেকে শুরু করে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি। 2025-26 অর্থবর্ষে আমরা, আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা যে এত সুন্দর একটা এয়ারপোর্ট দেখেন, প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি। কাজটা বন্ধ ছিল, আমি এসে সেটাকে ত্বরান্বিত করার, এখন এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে মানুষ দেখছে আরে এই কি, কোন জায়গায় আমরা আসলাম। তো সব জায়গায় আমরা একের পর এক আমরা চেষ্টা করছি একটা সুন্দর ত্রিপুরা। আমি সব জায়গায় বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবার এই অপারেশন সিন্দুরের পরে উনি একটা কথা বলেছেন খুব সুন্দর, যে এখন আমরা নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া কখন হবে? যখন সমস্ত স্টেটগুলোর নিউ স্টেট হবে। তো আমরাও নাম দিয়েছি যে নিউ ত্রিপুরা আগামী দিন আপনাদের সহায়তায় সেটা সম্ভব হবে, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা করব। আজকের এখানে এত সুন্দর একটা পন্ড আর রিজুমিনেট হলো, এখানে যারা আছেন তাদেরকে বলবো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। এখানে 2জন যারা বুথ প্রেসিডেন্ট এসছেন আমাদের এখানে, যারা সর্বক্ষণ দেখে রাখেন, মেয়র ম্যাডাম তো দেখবেনই, কিন্তু তাদেরও দায়িত্ব থাকবে নিয়মিত এসে দেখা। আমি আজকে যখন এখানে পুজো পাঠ করছিলাম, আমার মনে হলো আরো একটু বেটার, যদি বৃষ্টি হলে হয়তো জলের যে অবস্থাটা আছে হয়তো আরো বেটার হবে। সেটার নিয়মিত কিন্তু পরীক্ষা করতে হবে, এবং আমাদের সুবিধা আছে, জল নিয়ে পরীক্ষা করা যায়। আমাদের যে মেডিকেল কলেজ আছে, আমাদের যে হেলথ ডিপার্টমেন্টে, এখানে জলের দূষণ হচ্ছে কিনা তারও কিন্তু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। আমি কমিউনিটি মেডিসিনের যারা আছেন তারা এই বিষয়ে অনেক বেশি পারদর্শী, যে তাদেরও সাহায্য নেওয়া যায়। আজকে এখানে উপস্থিত থেকে এবং আপনাদের সান্নিধ্যে থাকতে পেরে অত্যন্ত ভালো লাগছে। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যে এত বড় একটা প্রোগ্রাম, এবং উনিও চাইছেন সমস্ত পুকুরগুলি, আমরা আগরতলা শহরে যতগুলি পুকুর আছে যেগুলি এই ধরনের সরকারের অভাবে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। 4 বছর আমাদের পূর্তি হয়েছে। আমাদের পৌর নিগমের আমাদের কর্পোরেটর সবাই ভালো কাজ করেন। আমাদের সরকারের সহযোগিতা সবচেয়ে বেশি আসার বিষয়, যেটা আমাদের মুখ্যমন্ত্রী সর্বদাই আগরতলা পৌর নিগমের সমস্ত অংশে সমস্ত জায়গা অলিগলি কথা উনি চিন্তা ভাবনা করেন, আমাদেরকে নির্দেশ দেন, দিশা দেন, এবং আমাদের রাজ্য সরকারের সমস্ত দপ্তর সেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলে আগরতলা শহরকে একটা নতুন মাত্রায় আমরা পৌঁছে পাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে। এবং যানজটের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন, নগরায়ণ দপ্তর থেকে অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজে আমরা চাইবো, আমরা যারা বেআইনিভাবে আগরতলা শহরে রাস্তা দখল করে, যাদের জনগণের জন্য রাস্তা যেটা চলাচলের জায়গা সেটা দখল করে বিঘ্ন করার চেষ্টা করছেন বা করছেন, কিংবা ফুটপাত দখল করে ফুটপাতবাসীদের জন্য ব্যবহারযোগ্য যান চলাচলের যে রাস্তা সেগুলি যাতে নির্বিঘ্নে চলতে পারে, এবং কভার ড্রেন যেটা নিকাশি ব্যবস্থার জন্য করা হয়েছে আগরতলা শহরকে যাতে জলমুক্ত করা যায়, সুন্দর রাখা যায়, সেই কভার ড্রেনের উপরে যারা গাড়ি রাখেন বেআইনিভাবে সেগুলি আমরা কিন্তু এখন সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ট্রাফিক দপ্তর, পুলিশ প্রশাসন, আরক্ষা দপ্তর, জেলা প্রশাসন এবং মহকুমা পৌর নিগম টাস্ক ফোর্স আমরা কাজ করছি। মুখ্যমন্ত্রী বলেছেন শহরকে সুন্দর রাখতে হবে, যানজট মুক্ত রাখতে হবে, জঞ্জাল মুক্ত রাখতে হবে, নির্মল আগরতলা করতে হবে, এবং দেখার মতো আগরতলা যাতে সারা ভারতবর্ষ হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করছি। আবারও আমি সবাইকে, উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগরতলা পৌর নিগম কত কাজ করেছে, আমাদের রাজ্য সরকার কত কাজ করছেন সারা রাজ্যের উন্নয়নের জন্য, এটা আপনাদের অভিজ্ঞতা নিয়ে মিলিয়ে দেবেন। আমরা তো বলবোই, কিন্তু আপনাদের অভিজ্ঞতা যারা আছেন তারা আগরতলাকে আগেও দেখেছেন, এখন বর্তমান আগরতলা, আগেও রাজ্যে বসবাস করতেন। এই রাজ্যের চেহারা যোগাযোগ ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন,
কৃষি সমস্ত দিকে আমাদের রাজ্য আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সেটা শুধু আপনাদের একটু সহযোগিতা করতে হবে। একটু আগরতলা শহরের বাসী যারা, আমি অনুরোধ করবো আজকের সবাই শেষের দিকে যে এত সুন্দর পুকুর আমরা করে দিয়েছি, সরকারিভাবে সম্পদ তৈরি করা যায়, সম্পদ রক্ষা করা আরো বেশি কঠিন। এই এলাকার লোককেই এটা রক্ষা করতে হবে, এটা সৌন্দর্য সমস্ত দিক থেকে যেগুলি অসুবিধা হবে সেগুলি আমাদের দপ্তরের সঙ্গে কথা বললে পরে, বা আমাদের কর্পোরেটর যিনি ডেপুটি মেয়র আছেন ওনার সঙ্গে কথা বললে আমরা বাকি কাজগুলি, যেটা র্যাম্পেক্সে বলার চেষ্টা করেছিলেন, আমাদের কমিশনকে বলেছেন যে আরো কিছু সবুজায়ন করা, সেটা নিশ্চিত করবেন। উনি আমার সঙ্গে অনেক সময় আলোচনা করেন আগরতলা শহরের ডেভেলপমেন্ট নিয়ে। তা আমি বলবো যে আমাদের সমস্ত ভাবনা সদর্থক, আমাদের মুখ্যমন্ত্রী যেখানে আছেন, আমাদের কাজ হবে শুধু আপনাদের সহযোগিতা করে আগরতলাকে আপনাদের মন মতো করে আমরা তুলে দেব। নমস্কার।